রুটি খেয়ে আবার হুমড়ি খেয়ে বেরিয়ে পড়েছে। সালেহ আলী বলেন, আরাফ অরুণিকার হাত ধরে বসে আছে। তার চোখ দুটো ছলছল করছে। ইমনও অরুণিকার পাশেই বসে আছে। কিছুক্ষণ আগেই ডাক্তার ব্যথানাশক ওষুধ দিয়ে গেছেন। এরপর থুতনিতে তুলো দিয়ে গজ ব্যান্ডেজ লাগিয়ে দেওয়া হয়েছে। কিছু ওষুধপত্র কেনা হয়েছিল। আর অপারেশনের জন্য হাসপাতালে অর্ধেক টাকা আগেই দিয়ে দিতে হবে। তাদের হাতে তুর্যের গিটার কেনার টাকাটাই আছে। তাহমিদ টাকাগুলো ব্যাগ থেকে বের করে বলে, টুর্জের জন্য গিটার? তুর্য একটু দূরেই ছিল। সে জানে আজকে তার বন্ধুরা তাকে সারপ্রাইজ দিবে, আর এটাও বুঝেছে সেটা তার প্রিয় গিটারই হবে। কিন্তু এই মুহূর্তে অরুণিকার চেয়ে বেশি তার জন্য কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়। সে ইভান আর তাহমিদের সামনে এসে বলে, টাকাটা দিয়ে দে, আগে টুইঙ্কেলের চিকিৎসা হবে, তারপর আমার স্বপ্ন। ইভান বলল, তুই জানিস তোদের আমি ভালো করে চিনি। আমি জানতাম তোরা আমাকে গিটার কিনে দেওয়ার পরিকল্পনা করছিস, কিন্তু টুইঙ্কেল সুস্থ না হলে আমার কিছু ভালো লাগবে না। টাকাটা দিয়ে দে, আমাকে না হয় পরে কিনে দিবি। ইভান টাকাটা সালেহ আলীকে দিয়ে দিল। তিনি টাকাগুলো হাসপাতালে জমা করে দেন। এরপর অরুণিকাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। আর আধা ঘন্টা পর থুতনিতে 4টা সেলাই করিয়ে তাকে বের করে আনা হলো। অরুণিকা এখনো ঘুমের মধ্যে আছে। হাসপাতাল থেকে তাকে রিলিজ দেওয়া হয়েছে, তবে অ্যানাথেসিয়া দেওয়ার জন্য সে এখনো অবচেতন আছে। আরো কয়েক ঘন্টা হাসপাতালে রাখলে আরো বিল আসবে, আর এতগুলো টাকা একসাথে দেওয়া তাদের পক্ষে সম্ভব না। তাই তারা অরুণিকাকে বাসায় নিয়ে আসে। রাত 3টে অরুণিকার ঘুমটা পুরোপুরি কাটে, আর এরপর থেকেই সে ব্যথায় ও করে কাঁদছে। তার কান্নার শব্দ শুনে আহনাফ তার পাশে এসে বসে। নরম কণ্ঠে বলে, অরু, তোমার খুব ব্যথা করছে? অরুণিকা ঠোঁট ফুলিয়ে মাথা নাড়ায়। তারপর হাতে যে জায়গায় ব্যথা লেগেছে তা দেখিয়ে লাগলো। আহনাফ হাতে ফু দিয়ে বলে, এখন ঠিক হয়ে যাবে, আমি ম্যাজিক দিয়েছি। ইভান অরুণিকার সামনে একটা বক্স রেখে বলে, এখানে কি আছে বল তো। অরুণিকা বালিশ থেকে মাথা তুলে সোজা হয়ে বসে। ইভান বলে, তোমার জন্য এনেছি। অরুণিকার চোখে মুখে আনন্দ। সে বক্সটা নিজের কাছে টেনে আনে। ইমন তাকে বক্স খুলে দিতে সাহায্য করে। ভেতরে একটা পুতুল বিড়াল ছিল। অরুণিকা সেটা দেখে খুশি হয়ে বলে, এটা আমার ছানা। ইমন বলে, হ্যাঁ, এখন এটা দিয়ে খেলবে, বাইরে যাবে না। অরুণিকা বিড়ালটাকে তার পাশে বসিয়ে রাখে। কিছুক্ষণ নড়াচড়া করার পর সে মলিন মুখে বলে, ছানা তো হাঁটছে না, ও কি হাঁটতে পারে না? তাহমিদ বলে, ও একটু পায়ে ব্যথা পেয়েছে তো তাই। কোথায় ব্যথা পেয়েছে? তুর্য তাহমিদকে বলল, একটা বিড়ালের বাচ্চা নিয়ে এলেই তো হতো, এসব পুতুল দিয়েও কি করবে? তাহমিদ চোখ বড় বড় করে বলে, বিড়াল নিয়ে এলে আমার ঘর নষ্ট করবে, এখন পুতুল দিয়ে খেলুক। এবার আরাব বলল, সূর্য যদি ওর জন্য ওর প্রিয় জিনিস ভাগ্য করতে পারে, তুই এতটুকু করতে পারবি না? তাহমিদ কিছুটা দমে গেল। কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা, ওর খেলার সাথে এনে দেবো, কিন্তু বিড়ালের বাচ্চা না। আমি পাখি কিনে এনে দেবো, খাঁচায় থাকলে পরিষ্কার করা সহজ হবে। কিন্তু বিড়ালটা পুরো মহল্লা দৌড়ে এরপর আমার বাড়িতে ঢুকবে, এ আমি হতে দেব না। অপরিচ্ছন্ন কোনো কিছুই আমার পছন্দ না। আরেকটা কথা, পাখি আমি কিনে এনে দেবো, কিন্তু তার খাঁচা পরিষ্কার করার দায়িত্ব তোদের, আমি এর মধ্যে নেই। ইমন বলল, তাহমিদের অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু এক প্রকার মানসিক রোগ। কয়েকদিন আগে পত্রিকা দেখেছিলাম, এই বেদিকে সুসিবাবু বলে, বিছানায় কেউ বসলে সমস্যা, খালি পায়ে হাঁটলে সমস্যা, কেউ বাসায় এলে আবার ঘর পরিষ্কার করা, থালা বাসন আলাদা করা, এসব রোগ। এগুলো রোগ না, এগুলো করা উচিত। আমাদের স্বাস্থ্য সচেতন হওয়া দরকার। আর আমরা বাসায় কিন্তু এভাবেই চলছি, এখানে এসে ব্যতিক্রম কেন হবে? আমি কি কখনো আলাদা প্লেট ছিল না, আলাদা গ্লাস ছিল না? আরাব বলল, ভাই, ওই পরিবেশ আর এই পরিবেশ আলাদা। এখানে কাজের লোক আমাদের জামা কাপড় ধুয়ে দিত, এখন আমরা সেই কাজ নিজেরা করছি। প্রতি পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আমরা সহ্য করছি, বাকিরা করবে না। প্রতিবেশীরা মাঝে মাঝে আসে, তুই ওদের সামনে এমন করলে ওরা কি মনে করবে? এখানে সবাই তোকে ছোটবেলা থেকে দেখে আসেনি, তাই বাইরের মানুষের সামনে নিজের এসব দুর্বলতাগুলো দেখানো উচিত না। তাহমিদ মুখ খিচিয়ে বলে, ওরা পাশের ঘর থেকে খালি পায়ে বাসায় আসবে,
আর আমি বাসায় ঢুকতে দেবো? রাস্তায় কি কেউ স্যাবলন দিয়ে পরিষ্কার করেছে? ইভান হেসে বলল, ভাই তোরা কাকে বোঝাচ্ছিস? ওর মাথায় এসব জীবনেও ঢুকবে না। ও থাকুক না ওর ডেটল স্যাবলন নিয়ে, আমাদের কি? তুর্য এবার অরুণিকার পাশে বসে বলল। টুইঙ্কেল, তোমার দাঁতটা দেখি। অরুণিকা মুখ উঠিয়ে তার ভাঙা দাঁতটা দেখালো। তুর্য তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, টুইঙ্কেলের নতুন দাঁত উঠলে আমি সবাইকে মিষ্টি খাওয়াবো। অরুণিকা তুর্যের কাছে এসে বলে। আমি লাড্ডু খাবো, সতু আপু দিয়েছিল, অনেক মজা। ইভান ভ্রু কুচকে বলে, কবে দিয়েছিল তোমাকে? অনেকবার। ওদের বাড়িতে অনেক মিষ্টি থাকে, সন্দেশ, ক্ষীর, রসগোল্লা, এত মজা। আমাকে এনে দেবে? আরাব বলল। কালই নিয়ে আসবো। এবার তাহমিদ বলল, আনতে হবে না, বাইরের খাবার খেলে ও অসুস্থ হয়ে যাবে। এমনিতে মুখ ফেটে বসে আছে। জানিস ওসব মিষ্টির দোকানে কত মাছি ভনভন করে? তুর্য বলল। আমি যে ভেবেছি তাই। তুই যে এই কথা বলবি তা আমি আগেই জানতাম। আগে আমি কথা শেষ করি। আচ্ছা আচ্ছা, বল। আমি এগুলো বাসায় বানাবো, তারপর না হয় খাবি। আর আমার মাথায় আরেকটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? মিষ্টিগুলো বিক্রি করলে অনেক লাভ হবে। দোকানে এসবের অনেক দাম। এরা তো পূজা অর্চনায় এসব মিষ্টি নিয়ে যায়। এতে ওদেরও লাভ হলো, কম দামে মিষ্টি কিনতে পারলো। আর আমাদেরও লাভ হবে। এই মহল্লায় কিন্তু অনেক হিন্দু পরিবার আছে, শতাব্দীরাও কিন্তু আমাদের থেকে নিয়ে যেতে পারে। এখন এই মুহূর্তে ছোট একটা ব্যবসা করলে আমরা ভালোভাবে চলতে পারবো। আগামী বছর অরুণিকাকে স্কুলে ভর্তি করাতে হবে। ও তো এখন অনেক কিছুই বোঝে, শুধু শুধু বাসায় বসে থেকে কি হবে? বুদ্ধিটা ভালো, কিন্তু অনেক সময় দিতে হবে। হ্যাঁ দেবো, অর্ডার আসলে বানাবো, প্রতিদিন তো আর বানাবো না। এর জন্য একটা ফ্রিজ কেনা দরকার, নতুন নষ্ট হয়ে যাবে। ফ্রিজ কেনার টাকা কোথায় পাবি? এখন তো শুকনো খাবারগুলো দিয়ে চলেছে। মাছ মাংস চাচাদের বাসায় রেখে আসে, কিন্তু মিষ্টি বানিয়ে ওখানে রাখলে থাকবে? ওনার বাচ্চাগুলো যা দুষ্টু, একদিনেই সব শেষ করে দেবে। তাহমিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে সংসার চালানো বড় ঝামেলার ব্যাপার। বাবা মা এত কিছু কিভাবে সামলিয়েছে। পরের দিন তাহমিদ তার কথা রেখেছে। সে একজোড়া টিয়া পাখি নিয়ে এসেছে। অরুণিকা সেই পাখি পেয়ে ভীষণ খুশি। সারাদিন খাঁচার এপাশ ওপাশ ছোটাছুটি করে সময় পার করছে তা। এদিকে তুর্য আর আহনাব মিষ্টি বানানোর জন্য দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনলো। ঘরে ঢুকতেই শতাব্দী এসে বলে, বাহ, ভালো বাজার সদাই হয়েছে দেখছি। তা আজ কি জিলাপি হবে নাকি নাড়ু? আহনাব কোনো উত্তর না দিয়ে ভেতরে ঢুকে গেল। তুর্য হেসে বলল। তুমি যা বলো তাই হবে। শতাব্দীও হেসে বলল, বাসায় কি ঢুকতে পারি? অরুণিকাকে দেখতে এসেছি। অবশ্যই। না, আপনাদের বন্ধু মশাই যদি আবার আমাকে তাড়িয়ে দেয়? তুর্য শতাব্দীর পায়ের দিকে তাকালো। শতাব্দী বলল, আমি পা ভালোভাবেই ধুয়ে এসেছি, একটুও ময়লা নেই, দেখাবো? তুর্য হেসে বলল। আমাকে দেখাতে হবে না, ভেতরে চলো। শতাব্দীকে দেখে অরুণিকা ছুটে এলো। শতাব্দী অরুণিকাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। তাহমিদের চোখাচোখি হতেই শতাব্দী বলে, জিলাপি আজ কটা প্যাচ লাগিয়েছে? কথাটা বলে শতাব্দী তার চুলগুলো পেছন থেকে সামনে এনে নিয়ে এলো। তা দেখে তাহমিদ মুচকি হাসলো। আজ শতাব্দীর চুল আছড়ে এসেছে, দেখতে বেশ পরিপাটি লাগছে। এভাবে দেখলেই তো মায়া লাগে। এই কথা তাহমিদ মুখে চেপে রাখলো না, বলল, আজ এত প্যাঁচ লাগাইনি, প্যাঁচবিহীন পরিপাটি জিলাপি তো দেখছি। শতাব্দী হা করে রইল। তুর্য আর আহনাফ তাহমিদের দিকে এগিয়ে রইল। তাহমিদ নিজের ভারসাম্যহীন কথায় নিজেই লজ্জা পেয়ে গেল। সে আমতা আমতা করে বলল, মানে আজ সন্দেশ বানাবো, জিলাপি না। অরুণিকা খেতে চাইছে। শতাব্দী খুশি হয়ে বলল, আমার সন্দেশ খুব প্রিয়, আমাকেও দেবে? বেশি বানাতে পারলে সবাইকে দেব। কম হলে আমাকে দেবেন না? তাহমিদ ভ্রু কুচকে বলল, এভাবে কেউ খুঁজে খুঁজে নিমন্ত্রণ নেয়? আমি তো অরুণিকার বান্ধবী, আমাকে তো সবার আগেই নিমন্ত্রণ করা উচিত। তখনই ইভান, আরাফ আর ইমন বাসায় এলো। শতাব্দীকে দেখে ইভান কিছুটা বিরক্ত হলো। কোনো কারণ ছাড়াই সে শতাব্দীর উপস্থিতি পছন্দ করে না। শতাব্দী ইভানের মুখের দিকে তাকিয়ে অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। তারপর যেতে যেতেই ইমনের দিকে তাকিয়ে বলল,
এই বাড়িতে এলে ষষ্ঠ রকমের মানুষ দেখা যায়। কেউ হাসি খুশি থাকে তো কারো মুখে বিরক্তির ছাপ, কেউ সুন্দর করে কথা বলে আর কারো মুখে যেন আগুনের গোলা, কেউ অতিথিদের সাথে মিষ্টি ভাষী আর কেউ কখনো তেতো হলে কখনো হয় বাসি। শতাব্দী বের হতেই তুর্য গেট লাগানোর জন্য বাইরে এসে বলে, এর মধ্যে আমি কোনটা? ভেবে দেখো, কারণ এই বাসে 3 জন সোজা 3 জন বাঁকা, বাঁকাদের খুঁজে নাও, পেয়ে যাবে সোজা। শতাব্দী কথাটা বলে হাসতে হাসতে চলে গেল। ইভান ভ্রু কুচকে বলল, আমার মুখে বিরক্তির ছাপ নাকি আগুনের গোলা? ও আমাকেই ইঙ্গিত করে বলেছে, তাই না? আহনাফ বলল, কি বা যায় আসে, মানুষের বলার বলবেই। আমরা যেমন ওভাবেই ভালো আছি, অন্যদের জন্য তো আর নিজেদের পরিবর্তন করতে পারবো না। এবার ইমন বলল, না, এটা ভুল। আহনাফের কিন্তু একটু পরিবর্তন হয়েছে। আহনাফ এবার অরুণিকার দিকে তাকিয়ে বলল, তবে ওর জন্য পরিবর্তন হতে সমস্যা নেই। তাহমিদ সারা রাত বসে সন্দেশ বানিয়েছে, তাকে সাহায্য করেছে ইভান আর ইমন। আগামীকাল স্কুল ছুটি, তাই তারা সারাদিন ঘুমোতে পারবে। কিন্তু অরুণিকা জেগে থাকলে কোনো কাজই ঠিকমতো করা যায় না। সে ঘরে থাকলে পুরো ঘরে এই দৌড়াদৌড়ি করে আর সময় পার করে। আর এমন অবস্থায় মেঝেতে কিছু রাখলেই তা সে উল্টে দেবে। তাই অরুণিকা ওঠার আগেই তারা বেশিরভাগ কাজ করে ফেলল। সকালে উঠে আরাফ তাহমিদকে বলল, এত তাড়াতাড়ি বানিয়ে ফেলেছিস? ইমন দাঁত কেলিয়ে বলল, আমার আর ভাইয়ের স্পর্শ পেয়ে সব তাড়াতাড়ি হয়ে গেছে। কটা হয়েছে দেখি? আরাফ বাটির ঢাকনা উল্টে দেখল 50-এরও বেশি সন্দেশ হয়েছে। আহনাফ তা দেখে বলে, প্রতিবেশীদের দিবি নাকি? ইভান বলল, অরণিকা আগে কটা খায় দেখি, এইসব তো ওর জন্যই। তাহমিদ বলল, ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে হয়তো। আমি আসলে জানি না নষ্ট হবে কিনা, কিন্তু যদি হয়ে যায়, এই প্রথম বানিয়েছি তো, তবে খারাপ হয়নি। আর দোকানের মতো অত ভালো হয়নি। প্রতিবেশীদের পরে দেবো ভাবছি। সালে চাচার ওখানে এক বাটি রেখে আসবো, ওনাদেরও কিছু দিয়ে আসবো, যদি খায় খাবে। হঠাৎই তুর্য বলে ওঠে। শতাব্দীদের দিবি না? ও কত করে বলে গেল। ইভান তুর্যের দিকে চোখ ছোট করে তাকালো। ইমন বলল, তুর্য, তোকে কিন্তু সুবিধা মনে হচ্ছে না। আমি আবার কি করলাম? শতাব্দীকে নিয়ে একটু বেশি কথা বলিস। কি চলছে তোদের মধ্যে? তাহমিদ বুকে হাত গুজে তুর্যের দিকে তাকালো। বাকিরাও তুর্যের উত্তর শোনার আগ্রহে তার দিকেই তাকিয়ে আছে। তুর্য সবার দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল, শতাব্দী আমাদের প্রতিবেশী। ইমন বলল, প্রতিবেশী তো আরো আছে। ও মাঝে মাঝে এদিকে আসে, টুইঙ্কেলের সাথেও খেলে। এই মহল্লায় অনেকেই অরণিকার সাথে খেলে। তুর্য মুখ বাঁকিয়ে বলল, যা তো, দিতে হবে না। ইমন বলল, প্রেম টেম নয় তো? তুর্য দয়ালে পিঠ ঠেকিয়ে বুকে হাত গুজে বলে। আমি দেখে কি মনে হয় আমি প্রেমে পড়বো? আরাফ ইমনকে থামিয়ে দিয়ে বলে, ইমন, বাচ্চাদের মতো কথা বলছিস কেন? ওর প্রেম করার বয়স হয়েছে নাকি? প্রেম করলে এই বাড়িতে জায়গা হবে না। ও প্রেম করে একটার পর একটা ঝামেলা করবে, এসব আমাদের সামলাতে হবে। ভুলে যাবি না, আমাদের এখানে আসার উদ্দেশ্য প্রেম করে সময় নষ্ট করা নয়, কিছু একটা করা, আমাদের শত্রুদের বিরুদ্ধে দাঁড়ানো। ইমন মলিন মুখে আরাফের দিকে তাকালো। ইভান ইমনের কাঁধে হাত রেখে বলে, আরাপ, ও তো ফাজলামা করছিল। এসব বারবার মনে করিয়ে দিস না। আমরা কিন্তু সবাই বাবা মা হারিয়েছি, পরিবার হারিয়েছি। এসব মনে পড়লে দুর্বল হয়ে যায়। আহনাফ বলল, আরাফ এমনি বলেছে, কিছু মনে করিস না। তুর্য সবার গম্ভীর মুখের দিকে তাকিয়ে অট্টহাসি দিয়ে বলল, বিষয় ছিল শতাব্দী আর তুর্যের প্রেম হচ্ছে কি না তা, আর বিষয় চলে গেছে গম্ভীর দিকে। এবার তাহমিদ বলল, তোদের মধ্যে সত্যি কিছু চলছে কিনা তাই বল। আরে না, কিভাবে সম্ভব? প্রথমত ও অন্য ধর্মের, ওর বাবা মা কখনো এটা মানবে না। দ্বিতীয়ত আমি রকস্টার হব, সবাই আমাকে চিনবে রিকি দ্য স্টার নামে। আমি গিটার হাতে স্টেজে উঠে গাইব, আমি তোমার দ্বিধায় বাঁচি, তোমার দ্বিধায় পুরে যায়। এমন গান তখন আসবে যখন আমার মধ্যে একাকিত্ব থাকবে, শূন্যতা থাকবে। আর যদি প্রেম করে বসে থাকি, তখন আমার এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। সিরিয়াস প্রেমিকের পেছনে সময় নষ্ট করার মতো কোনো ইচ্ছে আমার নেই। এরপর তুর্য অরুণিকার দিকে তাকিয়ে বলল,
তবে টুইঙ্কেল থাকলে আরাফ আর আহনাব তুর্যের কথায় আটকে দিয়ে একসাথেই বলে ওঠে। অসম্ভব। আরাফ বলল, ওরু অনেক ছোট, এসব উল্টো পাল্টো কথা ওকে বলবি না। ছোট হচ্ছে তো কি হচ্ছে, সারা জীবন ছোট থাকবে নাকি? না, আমি ওর হাতে ওরুকে কখনোই দেব না। তুর্য দীর্ঘশ্বাস ফেলে বলল, সমস্যা নেই, টুইঙ্কেল আমাকে বেশি পছন্দ করে, ওকে আমি পটিয়ে ফেলবো। ইভান একটু গম্ভীর মুখে বলল, তুর্য, তুই ফাজলামি করলি, ঠিক আছে। যদি সত্যি তোর এমন পরিকল্পনা থাকে তাহলে এটা বাদ দে। কেন, তোর কি সমস্যা? ও অনেক ছোট, ওর এইসব বোঝার বয়স হয়নি। আর জুবাইর আঙ্কেল কিন্তু আমাদের হাতে ওর দায়িত্ব দিয়েছে। তুর্য হাসতে হাসতে অরুণিকার পাশে বসে পড়ে। তখনই অরুণিকার ঘুম ভাঙে। তুর্য মিষ্টি হেসে বলে, টুইঙ্কেল, তাড়াতাড়ি ওঠো, দেখো সবাই তোমার রকস্টারের সাথে ঝগড়া করছে, তুমি ওদের বকে দাও। অরুণিকা আরাফের দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে কেঁদে দিল। আরাফ এগিয়ে আসতেই সে কোলে উঠে মাথা হেলিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। আরাফ তুর্যের দিকে তাকিয়ে বলে, ওরু আমাকে সবচেয়ে বেশি পছন্দ করে, আর আমি ওর জীবনে যেমন সিদ্ধান্ত নেব তাই হবে। এবার ইমন বলে। যদি বড় হলে ও নিজে একটা পছন্দ করে ফেলে? আরাফ বলল, আশা করি এমন সুযোগও পাবে না। তবে যদি হয়েও যায় তাহলে অবশ্যই আমরা চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত দেব। তুর্য মুখ বাঁকিয়ে বলে, বাহ, তারপরও আমাকে দিবি না? থাক, সমস্যা নেই, আমি আমার গিটারটাকে বিয়ে করে নেব। লোহার গ্রিলে শব্দ হতে তাহমিদ ঘর থেকে বেরিয়ে এলো। শতাব্দী মুখে হাসি টেনে বলল, তা মিষ্টি মশাই কি আজ সন্দেশ বানিয়েছে? তাহমিদ ভ্রু কুচকে বলল। তুমি সন্দেশ খেতে এসেছো? শতাব্দী হেসে বলল, সকালে উঠে একটু মিষ্টি মুখ না করলে আমার হয় না। ভাবছি তোমার হাতে বানানো মিষ্টি খেয়ে আজ দিনটা শুরু করি। তাহমিদ ভেতরে গিয়ে একটা সন্দেশ নিয়ে এলো। তারপর গ্রিলের ফাঁক দিয়ে শতাব্দীর হাতে দিয়ে বলে, অরুণিকা এখনো খায়নি? থাক, আমার একটাতেই চলবে। শতাব্দী মুখে দিয়েই তাহমিদের দিকে তাকালো। তাহমিদ ভ্রু কুচকে তার দিকে তাকিয়েছিল। শতাব্দী বলল, আমি যদি তোমাদের অরুণিকা হতে পারতাম, ভীষণ স্বাদ হয়েছে বলতে হবে। তুমি কি আজ প্রথম বানিয়েছো? হ্যাঁ। বাহ, তুমি তো দারুণ। তোমার নাম এখন থেকে মিষ্টি মশাই রাখলাম। এত মিষ্টি তোমার হাতে, মুখেও সেই মিষ্টিটা রাখলে ভালোই হতো। তাহমিদ চোখ ছোট করে বলল, প্রশংসা করছো নাকি? ওই যা বলো না, প্রশংসা করলেই তো কম হবে। তবে আমি প্রশংসা নয়, তোমাকে ব্যাখ্যা করছি। তুমি আসলেই খুব ভালো রন্ধনশিল্পী। আমার তো অরুণিকাকে দেখেই জ্বলছে। কি সৌভাগ্য তার। আহনা পেছন থেকে তাহমিদের কাঁধে হাত রেখে বারান্দায় এসে দাঁড়ালো। শতাব্দীকে দেখে বলল, তো তুমি সকালে উঠেই সন্দেশ খেতে চলে এসেছো? শতাব্দী মুখ বাঁকিয়ে বলল, বাইরের কেউ যদি খাবারের প্রশংসা না করে তাহলে রন্ধনশিল্পের মান বাড়ে না। তাই খেয়ে তোমার বন্ধুর আগ্রহ বাড়িয়ে দিয়েছি। তোমার তো আমাকেই ধন্যবাদ দেওয়া উচিত। আচ্ছা, এখন চলি, বিকেলে আবার আসবো কিন্তু। এরপর সে তাহমিদের দিকে বলল, আমার জন্য আরো কয়েকটা রেখে দেবে কিন্তু। আমার সন্দেশ ভীষণ ভালো লাগে। তবে এখন আসি মিষ্টি মশাই। তাহমিদ মুচকি এসে মাথা নাড়ালো। আহনাব তাহমিদের মুখের দিকে তাকিয়ে বলল, মিষ্টি মশাই, রন্ধন শিল্প, বেশ ভারী ভারী শব্দ ব্যবহার হচ্ছে দেখছি। তাহমিদ হেসে বলল, মেয়েটা যেমনই হোক, তার মনটা আসলেই ভালো। অনেক মিশুক মেয়ে, ওর মধ্যে জড়তা নেই, যেটা ভালো লাগে তাই বলে, মিথ্যে বলে না। অরুণিকার পুরোপুরি ঘুম ভেঙেছে দুপুর 12টায়। ঘুম থেকে উঠেই সে নিজে গিয়ে প্রাকৃতিক কাজ সেরে এলো। এখন সে নিজে এই কাজটা করতে পারে। তবে আলে আপা এখনো তাকে গোসল করিয়ে দেন। আজ তার চুলে শ্যাম্পু করাতে হবে। এই হলো এক গুরুতর কাজ। শ্যাম্পু করতে গেলেই অরুণিকার কান্না শুরু। তাকে চেপে ধরে বসিয়ে রাখতে গিয়েই কতবার যে আলে আপা ওয়াশরুমে পিছলে পড়েছেন তার হিসেব নেই। তবে তিনি কখনো অরুণিকার গায়ে হাত তুলেনি। তিনি প্রচন্ড ধৈর্যশীল নারী। এদিকে ইভান পানি গরম করে রেখেছে। আলে আপা এসে তাড়া দিয়ে বলে, আজ আমার একটা কাজ আছে, তাই একটু তাড়া দিচ্ছি। ইভান বলল, গরম পানি রেখেছি। আলে আপা অরুণিকার হাত ধরতে সে হাত ফসকে বেরিয়ে এলো। তারপর আরাফের পেছনে লুকিয়ে গেল।
আলেয়া আপা বলল, এইটুকুন মেয়েটার এত শক্তি, হাত ফসকে বেরিয়ে গেল। অরুণিকা আরাপের পা দুটো জাপটে ধরে রেখেছে, সে কোনোভাবেই চুলে শ্যাম্পু দিবে না। তাহমিদ চেঁচিয়ে বলল, চুল পরিষ্কার না করলে একদম সব কেটে দেব, তখন দেখতে পেতনি মতো লাগবে। অরুণিকা